This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে আমি রাজা। আজকের বিকেলের বিতর্কের যে বিষয়বস্তু তা অত্যন্ত অবভিয়াস এবং এটাই হওয়া অত্যন্ত স্বাভাবিক। আপনারা গোটা দেশ, বোধ করি যারা ভারতীয়, বিশেষ করে বাঙালি, গোটা পৃথিবীতে ছড়িয়ে আছেন, সবার আজকে নজর ছিল কলকাতার শিয়ালদা চত্বরে, শিয়ালদা কোর্টে। আমরা বিকেলেই জানতে পেরেছি, গোটা দেশ দুনিয়া জানতে পেরেছে যে সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড শুনিয়েছেন বিচারক অনির্বাণ দাস। এবং যেটা সবথেকে বেশি স্ট্রাইকিং বলে সাধারণ মানুষের মনে হয়েছে যে এই ঘটনা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার, বিরলের মধ্যে বিরলতম, মানতে রাজি হননি বিচারক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিক্রিয়া দিয়েছেন তাতে স্পষ্ট তিনি সন্তুষ্ট নন। রায়ের কথা বলছি, তিনি বলেছেন যে হৃদয়কে সান্ত্বনা দিতে পারলাম না, মৃত্যুদণ্ড হলেই সান্ত্বনা আসতো। বোধ করি এই সান্ত্বনা অনেকেই পাননি। তিলোত্তমার মা বাবা তো নয়। আজ বিকেলের বিতর্কে আমরা এই রায় নিয়ে, বিচারককে নিয়ে নয়, এই রায়কে নিয়ে নানা রকম আঙ্গিকে আলোচনা করব, চুলচেরা বিশ্লেষণ হবে। এখানে নিউজ রুমে আমাদের অতিথিরা থাকবেন এবং সবার আগে এই রায় এবং সাজা ঘোষণার পর যদি কোনো টিভি চ্যানেলে প্রথম তিলোত্তমার বাবা আসেন, সেটা হচ্ছে টিভি9 বাংলা। তিনি আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন এবং যারা আন্দোলনের মুখ চিকিৎসকরা, তিনি থাকছেন আমাদের সঙ্গে। অনিকেত, দেবাশিস, তারা থাকছেন, আরও অন্যান্য আইনজীবীরা থাকবেন। সরাসরি চলে যাব স্টুডিওতে। আমার সতীর্থ মঞ্জিরা সেখানে এই বিতর্কের শুরুটা করবে। মঞ্জিরা, ওভার টু ইউ। রাজা, তুমি যে কথাটা বললে, আমি যদি মনে করি যে 9ই অগস্টের একটা ঘটনা, যে ঘটনা কোচবিহার টু কাকদ্বীপ সকলকে নাড়িয়ে দিয়েছিল এবং আমরা দেখেছিলাম, তুমি আমি সকলেই সাক্ষী ছিলাম যে 14ই অগস্টের রাত কিভাবে সকলে দখল করেছিল রাজপথে। আমরা সকলে জেগেছিলাম সেদিন, সকলে রাস্তায় নেমেছিলাম, কারণ আমরা প্রত্যেকেই বলেছিলাম উই ওয়ান্ট জাস্টিস। এবং গোটা রাজ্য কেন, রাজ্যের বাইরে বেরিয়ে দেশ বিদেশ সবাই এক স্বরে বলেছিল যে হ্যাঁ, উই ওয়ান্ট জাস্টিস। সকলেই ফাঁসির দাবিতে সোচ্চার হয়েছিলেন এবং তারপর আমরা দেখেছিলাম যে এই রায়, আজ দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায় এবং তারপর সাজা ঘোষণা। আজ কি সাজা দেওয়া হবে? ফাঁসি হবে কি হবে না? সকাল থেকে একটা টান উত্তেজনা ছিল, বলা ভালো গত শনিবার থেকে একটা টান উত্তেজনা ছিল। বিচারক অনির্বাণ দাস কি সাজা ঘোষণা করেন, তারপর সেই মোক্ষম সময় এলো এবং তাতে আমরা দেখলাম যে না, ফাঁসি নয়, যাবজ্জীবনের সাজা ঘোষণা করা হলো সঞ্জয় রায়ের। এবং তুমি যেরকমটা বলছিলে যে একদম তাই, এই সাজা শোনার পর ভেঙে পড়েছিলেন আদালত চত্বরে তিলোত্তমার বাবা মা। আর তিলোত্তমার বাবাকে আমরাই সবার আগে পেয়েছি এবং তার মুখ থেকেই আরও একবার তার এই মুহূর্তের বক্তব্যগুলো শুনে নেওয়ার চেষ্টা করব। একই সঙ্গে আন্দোলনকারী চিকিৎসকরা, দেবাশিস হালদার, অনিকেত মাহাতো, এরাও আমাদের সঙ্গে থাকবেন। এই মুহূর্তে সরাসরি আমার সঙ্গে রয়েছেন অভিনেত্রী চৈতি ঘোষাল। দিদি, আপনাকে তো আমরা লাগাতার দেখেছিলাম ধর্নায়, আন্দোলনে 14 তারিখের পর থেকে লাগাতার, এবং উই ওয়ান্ট জাস্টিসের যদি খুব সামনের সারিতে যারা ছিলেন তাদের মধ্যে আপনি অন্যতম। ফাঁসির দাবি করেছিলেন আপনারা। আজকে যে সাজা ঘোষণা হলো তারপর কি বলবেন? না, আমি খুবই আশাহত হয়েছি। যখন দোষী সাব্যস্ত হলো তখনও খুব অবিশ্বাস্য লাগছিল যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, মানে আরজি করের মতো ব্যস্ততম একটি সরকারি হাসপাতালে, এবং যেখানে হাজার হাজার মানুষজন সারাক্ষণ
চিকিৎসার জন্য ইমার্জেন্সিতে, আর সে চারিদিকে বসে থাকে, রাস্তায়ও লোককে দেখা যায় বসে থাকতে, সেখানে সে মানে এরকম একটা বিরল থেকে বিরলতম ঘটনা ঘটলো, মানে একটা এত বড় খুন এবং ধর্ষণ হলো, এবং সেটা একটি মাত্র ছেলে করলো যে খুব একটা স্বাস্থ্যবান নয়, এবং একজন তরুণী চিকিৎসক যে রুগ্নও নয়, সে তার ধস্তাধস্তি হলো না, মারামারি হলো না, চিৎকার হলো না, কেউ শুনতে পেল না এত লোকের মধ্যে। এগুলো প্রশ্ন থেকেই যায়, এগুলো কি করে সম্ভব? যারা যে কোনো হাসপাতালে প্রত্যেকেরই আছে যে এক্সপিরিয়েন্স আছে যাওয়ার, রাত্রিবেলা হাসপাতাল কিন্তু শান্ত থাকে না, সারাক্ষণ দৌড়াদৌড়ি চলে প্রত্যেকটা। সুতরাং এটা কি করে ঘটলো, এবং এতগুলো আনসার ডিএনএ যে পাওয়া গিয়েছিল সেগুলো কোথায় গেল, সেটা কাদের? অনেকেই বলছেন যে এই যে অসঙ্গতির জায়গাগুলো এবং অনেকগুলো প্রশ্ন যেগুলো রয়েছে, অনেকেই বলছেন যে যদি ফাঁসির সাজা হতো তাহলে হয়তো সেগুলো সামনে আসতো না, কিন্তু এক্ষেত্রে যাবজ্জীবন দেওয়ার পর তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার একটা পথ খোলা থাকলো। সত্যি আপনি এটা মনে করেন? না 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 না, এটা মানে ফাঁসির সাজা দেওয়া না হলে মানে পথ খোলা থাকলো মানে কি? মানে আবার ওকে প্রশ্ন করা হবে, আবার মানে যথেষ্ট সময় তো নেওয়া হয়েছে। সত্যি আড়াল যদি না হয় তাহলে তো যথেষ্ট সময় রয়েছিল, তারপরেও এই একটি মাত্র লোককে সাজা দেওয়া হলো। সুতরাং আমার মনে হয়, আমার উল্টোটা মনে হয়, আমার মনে হয় যে বিরল থেকে বিরলতম ক্রাইম যেটা ঘটেছে সেটার যদি এক্সাম্পলারি দৃষ্টান্তমূলক যে ডেথ পেনাল্টি যদি দেওয়া হতো, তাহলে অন্তত এই ক্রিমিনাল মাইন্ডেড জঘন্য মানুষজনদের কাছে, এই অন্ধকার জগতের কাছে একটা না, চ্যাপ্টার কি করে ক্লোজ হবে? চ্যাপ্টার তো এখনো ক্লোজ হয়নি। সঞ্জয়কে যাবজ্জীবন দিলেও চ্যাপ্টার ক্লোজ হচ্ছে না, সঞ্জয়কে ডেথ পেনাল্টি দিলেও চ্যাপ্টার ক্লোজ হচ্ছে না। চ্যাপ্টার কি ক্লোজ হচ্ছে? পাওয়া কি যাচ্ছে যে বাকি যে উত্তরগুলো সেগুলো কি খোঁজা হবে না? তাহলে কি অন্য হায়ার কোর্টে যাওয়া হবে না? চ্যাপ্টার ইজ নেভার ক্লোজড টিল দ্য কেস গোজ টু সুপ্রিম কোর্ট। বুঝতে পারছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজ সকালবেলায় যখন জেলা সফর শুরু করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ফাঁসির কথা, সর্বোচ্চ সাজার কথা বলেছিলেন। তারপর সাজা ঘোষণা, তারপর তিনিও যে অসন্তুষ্ট এ কথাটা কিন্তু জানাতে বলেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তব্য রইল। আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসেছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটুট আছি। আমরা এটাই বলেছিলাম, আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেক দিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম, ফাঁসির অর্ডার করে দিতে পারতাম। আমি জানি না কিভাবে লড়াই করেছেন, কি করেছেন, কি যুক্তি। আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নিয়ে চলে গেল। আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তাহলে আপনারা সিবিআইকে দিন, আমার কোনো আপত্তি নেই, কারণ আমরা চাই বিচার হোক। এই নরক বিচারদের চরমতম শাস্তি হওয়া উচিত। আই এম নট স্যাটিসফাইড, কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম। সুকান্ত মজুমদারের কি বক্তব্য এবার শোনাই আপনাদের ব্যাক টু ব্যাক। রাজ্য পুলিশের ব্যর্থতার জন্যই তো যারা প্রকৃত অপরাধী সেই প্রকৃত অপরাধীরা শাস্তি পেল না। সমস্ত তথ্য প্রমাণ তো লোপাট করেছে। কে লোপাট করেছে? লোপাট করেছে পুলিশ। সিবিআই কাউকে একজনকে অ্যারেস্ট করে নিল, বললো এ খুন করেছে, কিন্তু আদালতে গিয়ে যদি তথ্য প্রমাণ দিতে না পারে কোনো লাভ হবে কি? সে তো ছাড়া পেয়ে যাবে। তথ্য প্রমাণ সমস্ত লোপাট করার কাজ তৃণমূল কংগ্রেসের পুলিশ করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ করেছে। আজ একটা বড় দিন, আর এই সাজা ঘোষণার তারপর আমরা বিভিন্ন লোকের সাথে কথা বলছিলাম। যেরকম বলছিলাম যে অনিকেত মাহাতো, আন্দোলনকারী চিকিৎসক রাজীব পান্ডে, ডক্টর রাজীব পান্ডে, তিনিও আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে স্টুডিওতে। আমি প্রথমেই অনিকেত আপনার কাছেই চলে যাই। অনিকেত, আজকে যে বিষয়গুলো আমরা দেখছিলাম তার মধ্যে একটা বিষয় দেখলাম বিরলতম ঘটনা নয়, তাই ফাঁসি নয়। আমার প্রশ্ন হচ্ছে যে আরজি করের মতো একটা ঘটনা, আরজি কর এমন একটা হাসপাতাল যেখানে প্রচুর মানুষজন রয়েছেন, অন ডিউটি একজন চিকিৎসকের সাথে এ ধরনের ঘটনা ঘটে গেল, সেটাও বিরলতম নয়? মানে
রোজ ঘটতেই পারে এরকম ধরনের ঘটনা। আপনি কিভাবে যে দেখছেন? জায়গাটা অবাক করেছে সেটা এটাই যে সিবিআইয়ের যে 9 আগস্টের ঘটনা করে সিবিআইয়ের যে প্রাইমারি চার্জশিট এবং যে এভিডেন্স সার্কামস্টান্সিয়াল এভিডেন্স ছিল মাননীয় বিচারক বিচার করেছেন, সেই অনুযায়ী তিনি রায় দিয়েছেন। সেই রায়কে আমরা ওয়েলকাম করছি, কিন্তু যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে এটা যে একটা মেডিকেল কলেজের অভ্যন্তরে একটা অন ডিউটি রুমে একজন কর্তব্যরত চিকিৎসকের উপর মার্ডার এবং রেপের মতন ঘটনা ঘটলো, আর সেই ঘটনা যদি বিরলতম না হয় তাহলে হচ্ছে ইতিহাস খুঁজে দেখতে হবে যে এই ধরনের ঘটনা এর আগে কোথাও ঘটেছে। তাহলে আমরা এই ধরনের মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে আর যেতে চাই না, কিন্তু আমার মনে হয় এই ধরনের দৃষ্টান্ত এর আগে কোথাও ছিল বলে আমার অন্তত জানা নেই। তাহলে সেই জায়গা থেকে আমার যেটা মনে হয় যে মাননীয় বিচারক যা মনে করেছেন সেই অনুযায়ী তিনি রায় দিয়েছেন, কিন্তু যেটা বলার সেটা হচ্ছে সঞ্জয় ছাড়া আর কারা, আর কেন বাকি অভিযুক্তদের নাম এখনও প্রকাশ্যে বা সামনে আসছে না? কেন আমরা জানতে পারছি না এই ঘটনার সাথে আর কারা জড়িত? কেন আমরা শুরুর দিন থেকে যে কথা বলেছি একাধিক ব্যক্তি এই ঘটনায় জড়িত থাকার সম্ভাবনা, শুধু আমরা কেন বলছি, সিএসএফএল এর যে সাম্প্রতিক রিপোর্ট সেই রিপোর্টেও এই জায়গাটা অত্যন্ত পরিষ্কারভাবে আছে যে এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকার সম্ভাবনা, মাল্টিপল ডিএনএর প্রেজেন্স থাকছে। তাহলে এভিডেন্স টেম্পার বা ইনভেস্টিগেশন হাসাব শুধু আমরা তো বলছি তা নয়, সিবিআইয়ের প্রাইমারি চার্জশিটে পরিষ্কারভাবে কথা উল্লেখ আছে। তাহলে সেখান থেকে কারা করলো, কাদের উদ্দেশ্যে ইনভেস্টিগেশন হাসাব করা ছিল? আজকে যদি বলা হয় সঞ্জয় রায়ের জন্য ইনভেস্টিগেশন হাসাব করা হয়েছে তাহলে এই কথা হাস্যকর। তাহলে সেই জায়গা থেকে বলতে চাই কাকে বাঁচানোর জন্য কেন এভিডেন্স টেম্পার হলো, কেন ইনভেস্টিগেশন হাসাব হলো? সাপ্লিমেন্টারি চার্জশিট আপনারা কবে দেবেন? 10ই ডিসেম্বর সুপ্রিম কোর্টের সলিসিটর জেনারেল পরিষ্কারভাবে বলছেন যে তিনি সাপ্লিমেন্টারি চার্জশিট দেবেন, কিন্তু সেই চার্জশিট এখনো কোথায়? তাহলে মার্ডারের মতন ঘটনায় তারা এখনো জামিনে মুক্ত কেন? তাহলে একটা মেডিকেল কলেজের অভ্যন্তরে একটা কর্তব্যরত চিকিৎসকের উপর যদি এই ধরনের ঘটনা ঘটে, এইটা যদি বিরলতম ঘটনা না হয় তাহলে বিরলতম নজির কি? সেই নজিরের দিকেও প্রশ্ন থাকছে। দেবাশিসের কাছে আসি। দেবাশিস, সত্যিই তো অন ডিউটি একজন ডাক্তার, আরজি করের মতো একটা সরকারি হাসপাতাল, সেখানে এই ধরনের ঘটনা ঘটছে এবং এই যে গত 5 মাস ধরে এত কিছু ইনভেস্টিগেশন হয়ে গেল, কতগুলো অসঙ্গতি তো আমরাই অনেকগুলো সামনে এনেছি, তারপরেও যথেষ্ট তথ্য প্রমাণ দেওয়া গেল না, যার ফলে ফাঁসি হলো না। কি আশ্চর্য না? দেখুন, মানে একটা প্রথমে যেটা বলবো যে খুব একটা লজ্জার বিষয় যে ধর্ষণের মতো একটা ঘটনা, যেটা আমরা চাই যে এমন একটা সমাজ যেখানে একটাও ধর্ষণের মতো ঘটনা না ঘটুক, সেখানে আমাদের আলোচনাটা চলছে এটা কি বিরলের মধ্যে বিরলতম, নাকি এই আলোচনাটা করতে হচ্ছে, এটা আমাদের মানে একটা লজ্জার বিষয়। দ্বিতীয় কথা, আজকে যে এই ঘটনা ঘটলো, একটা মানে আরজি কর কলকাতার প্রাণকেন্দ্রে একটা মানে হাসপাতাল, সেখানে একজন কর্মরতা ডাক্তার, মহিলা ডাক্তার, তাকে খুন এবং ধর্ষিতা হতে হলো, এবং তারপর প্রত্যেকটা ঘটনা সেটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হলো, তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা হলো, এবং প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্ষেত্র যদি আপনি দেখবেন, আজকে সিবিআই এই যে আপনি জিজ্ঞাসা করছেন যে এটা বিরলতম ঘটনা বা আজকে যে রায়টা নিয়ে, তাহলে সিবিআই কি সুপ্রিম কোর্টে তো তারা বলেছিল যে এটা মানে ভয়ানক একটা ঘটনা, তাহলে সে আজকে যে জাজমেন্ট দেওয়া হলো সেখানে সে প্রমাণ করতে পারলো না কেন যে এটা বিরলের মধ্যে বিরলতম? আজকে সিবিআই কিন্তু ফাঁসির পক্ষেই সওয়াল করেছিল, নিশ্চয়ই আইনজীবী একদম সিবিআই আজকে ফাঁসির পক্ষে সওয়াল করছে, কিন্তু সিবিআই এর নিজস্ব যে তদন্ত পদ্ধতি তাতে তাহলে এত কেন ফাঁক? আজকে কোনো একটা জাজমেন্ট তখনই দেওয়া হয় তখন তদন্ত যেটা হয়ে গিয়েছে তার উপর ভিত্তি করে, সেই তদন্তে এত যদি ফাঁক থাকবে তাহলে সেটা কি প্রভাবিত করলো জাজকে? আমাদের মনে তো এই প্রশ্ন জাগছে যে সে 90 দিন একটা কলেজের প্রিন্সিপাল এবং একজন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে খুন ধর্ষণের ঘটনার তথ্য প্রমাণ লোপাট, এটা ভয়ানক একটা জিনিস, সেই কারণে তারা গ্রেপ্তার করে রাখলো, তাদের বিরুদ্ধে কোনো চার্জশিট দিতে পারলো না। তাহলে সিবিআই যেভাবে কেস সাজিয়েছে তার জন্যই কি বিচার দিতে পারলো না কেন? আমি আসবো, এই আলোচনাতেও আসবো। তবে যে কথাটা আপনাদেরকে বলছিলাম না, যে আজ এই সাজা ঘোষণার পর সকলে যেদিকে তাকিয়েছিল, তারপর তিলোত্তমার বাবা মা তারা কিন্তু ভেঙে পড়েছেন খুব স্বাভাবিকভাবে, এবং তিলোত্তমার বাবা এরকম একটা সময়েও TV9 বাংলার দপ্তরে এসেছেন আমাদের সঙ্গে কথা বলতে। তিলোত্তমার বাবার কাছেই আমি সরাসরি চলে যাব। মঞ্জিরা, কথা বলছিলাম আপনার সঙ্গে, আচ্ছা কি মনে হয় ফাঁসি হলো না এবং বিচারক বললেন এটা বিরলতম ঘটনা নয়, আপনার কি মনে হয়? একটাই কথা বলবো, সিবিআই যে কাজটা করেছে 5 মাস ধরে ক্যালকাটা পুলিশের কাছ থেকে নিয়ে, সিবিআই সেভাবে প্রমাণ করতে পারেনি যে এটা বিরলতম ঘটনা নয়। সে জজ যখন কোনো রায় দিচ্ছেন তখন যে তথ্য প্রমাণ তার সামনে তুলে ধরা হচ্ছে তার উপরে বেস করে জজ সাহেব কোনো রায় দেন, এবং যে বিচারক তার উপর আমাদের পূর্ণ আস্থা ছিল এবং তিনি আমাদের আস্থার মর্যাদা রেখেছেন, এবং আমরা কতগুলো আর্গুমেন্ট প্রশ্ন 22টা রেখেছিলাম ওনার সামনে, তারও একটা প্রতিফলন আজকের যে রায় দিয়েছেন তার রায়ের কপি আমরা পেলে নিশ্চয়ই পাব, এবং পরবর্তীকালে আমরা যে বিচার ব্যবস্থাকে এই তদন্ত প্রক্রিয়াকে আগে বাড়াতে চাইছি সেটার একটা সুযোগ তিনি করে দিয়েছেন।
মানে ফাঁসি হলো না যে, সেক্ষেত্রে মানে আমি যদি বলি এরমভাবে যে তদন্ত, বিচার, শাস্তি, খুশি হতে পারলেন কি আপনারা? ফাঁসির জন্য যে সমস্ত তথ্য প্রমাণ প্রয়োজন ছিল সিবিআই সেগুলো পেশ করতে পারেনি, সেজন্যই তার ফাঁসি হয়নি। আচ্ছা, এরপর কিভাবে এগোবেন বলে আপনারা ভাবছেন? আমরা হাইকোর্টের কাছে 54টা কোশ্চেন রেখেছি এবং হাইকোর্টে যখন যে কোশ্চেনটা রেখেছি তখন হাইকোর্ট যেহেতু সুমোটো ছিল কেসটা সুপ্রিম কোর্টের কাছে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে ক্লারিফিকেশান আনতে বলেছে যে হাইকোর্ট মামলাটা সিঙ্গেল বেঞ্চে শুনতে পারবে কি না। সেটা আজকে হওয়ার কথা ছিল, কিন্তু যে কোনো কারণে 22 তারিখে ডেট চলে গেছে। 22 তারিখ শুনানি হলে যদি হাইকোর্টে মামলাটা রিটার্ন আসে, আমরা প্রতিদিন কোর্টে কি হচ্ছে না হচ্ছে, সুপ্রিম কোর্ট যেমন আমাদের যাতায়াতের একটা সমস্যা, তারপরে ল্যাঙ্গুয়েজেরও একটা প্রবলেম আছে সুপ্রিম কোর্টে গিয়ে সামনে জজের সামনে দাঁড়ানো, সেটার থেকে আমরা সেইটা দূর করে আমরা ব্যাপারটাকে হাইকোর্টে নিয়ে এসে হাইকোর্টের সামনে দাঁড়িয়ে সমস্ত ব্যাপার, এই যেমন লোয়ার কোর্টে আমরা যখন 4 জন সাক্ষী বাকি ছিল তখন থেকে যাতায়াত শুরু করেছি, তার আগে তো আমরা লোয়ার কোর্টে যাইনি, কিন্তু বিষয়টা আমরা বুঝতে পারিনি যে লোয়ার কোর্টে কী হচ্ছে। আমাদের প্রথম দিনই জজ দেখে বলেছেন যে আপনারা এতদিন কেন কোর্টে আসেননি, তখন আমরা যে কারণে যেতে পারিনি সেটা ওনার সামনে উল্লেখ করাতে তাতে উনি দুঃখই পেয়েছিলেন এবং ওনার উপর আমাদের তারপরে 2 দিন যাওয়াতে ওনার উপর যে আস্থা আমাদের জন্মেছিল তার আস্থার পূর্ণ মর্যাদা দিয়ে আজকে সঞ্জয়কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এবং আমাদের যে ফাঁকগুলো থেকে গেল আপনার কি মনে হয়? হ্যাঁ, কোন কোন জায়গায় ফাঁকগুলো থেকে গেল যার জন্য আজকে ফাঁসি হলো না, আপনার কি মনে হয়? ঠিক মতন তথ্য প্রমাণ সঞ্জয়ের বিরুদ্ধেও পুলিশ সিবিআই তুলে ধরতে পারেনি। আমার তো মনে হয় সিবিআই যে হেফাজতে যতদিন সঞ্জয় রায় ছিল, পুলিশ সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করেছে কীরকমভাবে সেটা নিয়েও আমাদের সন্দেহ আছে, কেননা তার সম্বন্ধে জিজ্ঞাসাবাদের ক্লারিফিকেশন সেটা সিবিআই চার্জশিটে কোথাও আমরা দেখতে পাইনি। সিবিআইয়ের কাজ, যে সিবিআই যে কাজ করেছে 5 মাস ধরে, তার সঠিক কোনো তথ্য আজ পর্যন্ত আমাদের কাছে নেই। এদিকে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সিবিআইয়ের যিনি আইনজীবী তিনি বলছেন সিবিআই সবসময় মা বাবার সঙ্গে যোগাযোগ রাখে। সত্যি কথা বলতে কি সিবিআই কোনো সময়ই আমাদের তদন্তের গতি প্রকৃতি সম্বন্ধে কোনো কথাই আজ পর্যন্ত বলেনি। আজকে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যেগুলো ভাইরাল হয়েছে সেগুলোই আমরা জানতে পেরেছি। আচ্ছা, আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যে 9 তারিখে যখন ঘটনা ঘটে 10 তারিখেই সঞ্জয় রায়কে কলকাতা পুলিশ কিন্তু গ্রেফতার করে, তাহলে 5 দিন যে তদন্তটা কলকাতা পুলিশ করছিল মুখ্যমন্ত্রী দরাজ সার্টিফিকেট দিয়েছেন, 5 মাসে সিবিআই সেটা করতে পারেনি, অসন্তোষ প্রকাশ করেছেন। আপনার কি মনে হয় যে পুলিশ তাহলে তদন্ত করলে কি ভালো হতো? পুলিশ সেই দিন 9 তারিখে যে ঘটনা আমার মেয়ের সঙ্গে ঘটেছে, আমার মেয়ের মৃত্যু, সেটা যতটা বেদনাদায়ক ছিল তার থেকে বেশি বেদনাদায়ক ছিল প্রশাসন এবং পুলিশের সেদিনের আমাদের উপরে অত্যাচার, মানসিক অত্যাচার। তারপরেও আমরা পুলিশের উপরে ভরসা রাখবো সেটা অসম্ভব। আর যখন আমরা হাইকোর্টে পুলিশের বিরুদ্ধে মানে ভালো এজেন্সি চেয়ে মামলা করেছিলাম, আমরা কখনোই সিবিআই চাইনি, আমরা ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত এবং কোর্ট মনিটরিং চেয়েছিলাম। হাইকোর্ট প্রথম দিনের শুনানিতেই কলকাতা পুলিশের কাজকর্ম দেখে সিবিআইকে ভালো মনে করে সিবিআইকে দিয়েছিল, কিন্তু সিবিআই আমাদের মন মতো কাজ করেনি এবং কোর্টের মন মতো কাজ করেনি, তার জন্যই কোর্টের সামনে আরও কোশ্চেনগুলো রেখেছি। আশা করছি ভবিষ্যতে কোর্ট এই সমস্ত প্রশ্নের উত্তর সিবিআইয়ের কাছ থেকে আদায় করবে এবং আমাদের ন্যায় বিচার দেওয়ার জন্য সাহায্য করবে। প্লিজ আপনি আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে মাটিগাড়া নির্যাতিতার মা তিনিও আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গেও আমরা সকাল থেকে কথা বলার চেষ্টা করছি। তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। আপনিও যদি কোনো রকম প্রশ্ন তার উদ্দেশ্যে করেন তিনিও তাহলে কথা বলবেন। আমি মঞ্জিরা কথা বলছিলাম স্টুডিও থেকে। আজকে সঞ্জয় রায় মানে তিলোত্তমা খুন ধর্ষণের দোষী সঞ্জয় রায়ের ফাঁসি হলো না, যাবজ্জীবন হলো, আপনি কিভাবে দেখছেন? সর্বপ্রথম তো নমস্কার। নমস্কার। আমি এইটা ভালোভাবে আমি দেখছি না। এত বড় ধ্বংস করে ওকে যাবজ্জীবন কোনো মতেও এটা সঠিক নয়। এইটা ওকে ফাঁসি দিতেই হবে। এইটা ওনারা তো আগে হাইকোর্টে গেছে না, হাইকোর্টের পরে কি আছে ওইখানে যায়া কোথায় যাইতে লাগে, ওনারা যায়া ওকে ফাঁসি, ও মাত্র না আর কতজন আছে
সবাইকে ফাঁসি হইতে হবে। একজনে এরকম ধ্বংস করতে পারে একজন মেয়েকে, তাও ডাক্তার, এটা তো কোনো দিনও হইতে পারে না। যত কে আছে সবজনকে ফাঁসি দিতে হবেই, সেইটাই চাই আমি তো। একদম। এবং এই যে জঘন্যতম একটা ঘটনা, এটা কারোর সঙ্গে, কোনো মহিলার সঙ্গে, কোনো মেয়ের সঙ্গেই ঘটানোর কথা নয়, এবং সেক্ষেত্রে দৃষ্টান্তমূলক একটা শাস্তি মানে ফাঁসি, এ ধরনের শাস্তিটা খুব প্রয়োজনীয় বলে কি আপনার মনে হয় না? হ্যাঁ, এটা খুব প্রয়োজন। আর যত তাড়াতাড়ি হবে অত তাড়াতাড়ি এই সব লোককে দিতে হবে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতি কেন? আমাদের তো মেয়ে সেই দিনকাই চলে গেল না। আমরা তো এখন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, রাষ্ট্রপতি কোথায় গেল? আমাকে মেয়ে তো আমি ঘুরে পাবো না। একদম, এটাই সবথেকে বড় যন্ত্রণার কথা। আমাদের সঙ্গে তিলোত্তমার বাবাও রয়েছেন, তিনিও তার মেয়েকে হারিয়েছেন। কেন? আমাদের সঙ্গে তিলোত্তমার বাবাও রয়েছেন, তিনিও তার মেয়েকে হারিয়েছেন, এবং আমরা যতই বলি না কেন আমরা সকলে তার পাশে আছি। তার যে ক্ষতি হয়েছে সে ক্ষতি অপূরণীয়। আপনি কিছু বলতে চান তিলোত্তমার বাবাকে? আমি তো এইটাই বলতে চাই, ওনার দুঃখ আমি বুঝতে পারি। কেন এক সেকেন্ডের জন্য মন থেকে আমার মেয়ে কোনো দিনও যায় না। সকাল বিকাল দুপুর স্কুল থেকে ছুটি হয়ে আসে 5টার দিকে, এটা তো আমরা কোনো দিন বলতে পারি না। কিন্তু ওরা কেন চুপ? এত বড় যে কাণ্ড হয়েছে আমি তো এটা বুঝতে পারি না যে ওরা যে চুপ। আপনি এখন আমরা সব মিলে এই ধ্বংসকারীকে রাখতে হবে না এই সংসারে, সব মিলতে লাগে। যত যে মেয়ে আমরা হারাইছি, আমাদের মেয়ের অধিকার ছিল না পড়ার জন্য, আমাদের মেয়েদের অধিকার ছিল না অন ডিউটি একজন কাজ করা। ডাক্তারকে ছাড়ে না যদি, আরো এমনি মেয়েরা কি করবে বলুন আপনারা? কি আমি বুঝতে পারছি। তিলোত্তমার বাবা যদি আপনাকে কিছু বলতে চান। যেদিন আপনার মেয়ের রায় বেরিয়েছিল আমার ভালোই মনে আছে, আপনিও বলেছিলেন যে কলকাতায় আরজি করও বিচার পাবে। জানি না তদন্তই ঠিকমতো হলো না, যারা অপরাধ করলো তারা এখনও সামনে আসলো না। বিচার কি করে পাবো? এবং তার জন্য আমাদের কোর্ট লড়তে হবে, এবং রাস্তায় যে আন্দোলন সেটাকেও আমাদের সামনের থেকে দাঁড়িয়ে করতে হবে। তাহলে কিছু আমরা হয়তো বের করতে পারবো, এই আশা রেখে। আমরা এখন একদম রাস্তাতে নামতে হবে। যতদিন আমরা হেরেছি মেয়েদেরকে, রাস্তায় না থাকলে রাস্তাতে নামলে হবে না। এত লক্ষ লক্ষ লোক রাস্তায় নেমেও আজকে আমরা প্রকৃত অপরাধীদের সামনে আনতে পারিনি। ঠিক, আমি এই জায়গাটাই আসতে চাইছিলাম। তিলোত্তমার বাবার কাছে আমার এটাই প্রশ্ন যে সবাই তো রাস্তায় নেমেছিলেন, তারপরেও নিজে আসতে লাগে। বলুন। মা বাবা নিজে আসতে হবে। আমি আপনাদেরকে অত দেখি নাই কথা বলার। কার হেরাইছে? আমাদের এই যে ভিতরের দুঃখ কেউ বুঝতে পারবে না। যে মা বাবা আছে ও শুধু ওই বুঝতে পারবে ওর মেয়ের জন্য কিরকম হয়েছে, কি হইল। ও মা বাবা ছাড়া কেউ বুঝতে, আমার নিজেই বেড়াইতে হবে। আমি আর 2 মাস দেখব। জজ থাকুক, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, যেখানের জজ থাকুন, ওরা আমাদের মতনে মানুষ, ওরা বুঝতে পারে না কি হয়েছে। আমি 2 মাস দেখব, তারপরে আমি অনশনে, মার্চ মাসে সত্যি বলছি আমি অনশনে থাকবো। আমার মেয়ের যে মারছে ওকে আমি ফাঁসিতে চড়াবো, তারপরে আমি শ্বাস নিব। এখন আমার যে আমি আসছি সেইটা আমি এখন সুস্থ নয়। আপনি বড় কথা বললেন, আপনি অনশনের কথা বলছেন। উঠাবো আমার তো, হ্যাঁ মার্চ মাসে থেকে আমার আর হাইকোর্টে আমি কিছু বুঝতে পারি নাই তো এখন কি হয়েছে হয় নাই আমি জানি না। তো আজকে একটু খবর পাইছি আমি কমিশনার অফিস থেকে, আজকে আমাদের হিয়ারিং ছিল, কিছু ছিল হিয়ারিং না কি হাইকোর্টে, তাও আমরা বুঝতে পারলাম। বুঝতে পারলে তো আমরা যাইতাম না ওইখানে হাইকোর্টে। আপনি একাই নামবেন অনশন, একাই করবেন? সেই জন্য আমি বলছি সরকারে করতে লাগে এটা। হ্যাঁ, অনশন তো মাই করবে না, আমি একাই করবো। আমার পিছনে কে থাকবে না আমি জানি না, কিন্তু আমার পিছনে আছে, আমাদের লোক আছে
ওদের আমাকে সাপোর্ট করবে মনে হয়, এতদিন সাপোর্ট করছে, আগেও করবে, না করলেও কোনো ব্যাপার নাই, আমি একাই হাজারের বরাবর। তিলোত্তমার বাবাও আমাদের সঙ্গে রয়েছেন, আপনি শুনলেন যে বলছেন মার্চ মাস থেকে অনশনে যাবেন, কেউ না থাকলে একাই অনশন করবেন, মা তো দিনের শেষে যে আমাদের লড়াইটা আমাদেরই লড়তে হবে। এবং আমাদের সঙ্গে যারা আছেন, আজ আমার পরিবারটা, আমার একটা মেয়ে চলে গিয়ে আমার পরিবারটা অনেক বড় হয়েছে এবং সারা পৃথিবী জুড়ে আমার মেয়ের জন্য আজকে লড়ছে। সবাই পৃথিবী জুড়ে আমার মেয়ের পরিবারের সঙ্গে, আমার সব পরিবারের সঙ্গে যুক্ত হয়েছে। আশা করছি আন্দোলন এবং আদালতের বিভিন্ন কার্যক্রমের মধ্য থেকে সিবিআইকে এর জবাব দিতে হবে। আমি একটা বুঝতে পারি না, প্রশাসন যেখানে সিপি, কলকাতা পুলিশের প্রধান সিপি, এসিপি, হোমিসাইড ডিপার্টমেন্টের ইন্সপেক্টর যেখানে উপস্থিত থাকেন, সেখানে আমরা বিচার পাচ্ছি না, এটা আমাদের ভাবতেও মানে কষ্ট হয়। কার উপর আমরা ভরসা করবো তাহলে? এদিকে মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা সিবিআইকে মামলাটা দিয়ে জলে ফেলে দিয়েছি। কি করে বলছেন উনি এই কথা? আজকে কলকাতা পুলিশের কাছে থাকলে হয়তো সঞ্জয়ের ফাঁসি হতো। তাই নয়, ভাবুন সেই 14 তারিখের রাতে সেদিন কিভাবে দুষ্কৃতী হামলা হয়েছিল। 14 তারিখ রাতে যে ঘটনা ঘটেছিল, মানে মানুষ যে কোটি কোটি মেয়েরা ঘরের বাইরে এসেছিল এবং আরজি করে যে ঘটনা ঘটেছিল, সিবিআই পরবর্তীকালে এটাও তদন্ত করা উচিত ছিল। তারা তো আমার মেয়ের যে ঘটনা ঘটেছে তার তথ্য প্রমাণ লোপাট করার জন্য আরজি করে হামলা চালিয়েছিল। একদমই, আমাদের এই আলোচনা চলতে থাকবে, আমি একটু থামাচ্ছি আপনাকে। ফিরে এলাম বিকেলের বিতর্কে। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজরুম থেকে রয়েছেন আরও এক অতিথি, সায়ন বন্দ্যোপাধ্যায়, সিপিএম নেতা এবং সিপিএম এর মুখপাত্র। বাইরে আমাদের সঙ্গে অনলাইনে রয়েছেন তৌসিফ খান, তিনি তৃণমূলের পক্ষে বলবেন, এবং রাজদীপ হালদার রয়েছেন তিলোত্তমার পরিবারের আইনজীবী। আমরা প্রথমেই চলে যাব রাজদীপের কাছে। রাজদীপ, প্রথমেই আপনার প্রতিক্রিয়া জানতে চাইব, আপনারা কতদূর লড়েছিলেন এবং কি দাঁড়ালো? হ্যালো, আর একবার একটু বললে ভালো, আমি শুনতে পেলাম না। শেষ বিচারে আপনারা যা রায় শুনতে পেলেন তাতে আপনারা কতদূর কনভিন্স হয়েছেন যদি বলেন। দেখুন, আজকে যখন রায়দান পর্ব শুরু হয় তখন প্রথমে সঞ্জয় রায়কে প্রশ্ন করা হয়, কারণ সঞ্জয় রায়ের আগের দিন একটা রুদ্রাক্ষর মালার বিষয়ে একটা জিনিস কোর্টের কাছে তথ্য এনেছিলেন, কিন্তু সেই তথ্য নিয়ে সঞ্জয় রায় আজকে কিছুই বলতে পারেননি। তারপরে সিবিআইয়ের পার্টের একটা পার্ট বলে যে এটা কেন এখানে ডেথ পেনাল্টি হবে। তার পরবর্তীকালে যে ডিফেন্স কাউন্সিল তার নিজের পার্টে বলে যে এটা ডেথ পেনাল্টি নয় কেন, এবং আমরা সাবসিকুয়েন্টলি বলি যে ডেথ পেনাল্টি হওয়ার কথা কী কারণে সেটা দিয়ে একটা জাজমেন্ট দিয়ে আমরা কোর্টকে বলি। এবং তার পরবর্তীকালে যখন কোয়ান্টাম অফ সেন্টেন্স ডিসাইড হয়, তখন কোয়ান্টাম অফ সেন্টেন্সে কোর্ট স্পেসিফিক্যালি বলে যে সেকশন 64-এ লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়েছে সঞ্জয় রায়কে, প্লাস 50,000 ফাইন, এবং ফাইনটা না দিতে পারলে 5 মাস এক্সট্রা জেল। সেকশন 103 সাবক্লজ 1-এ সেম লাইফ ইমপ্রিজনমেন্ট এবং তার সাথে 50,000 টাকা ফাইন, এবং যদি সেই 50,000 টাকাটা সেটা সে না দিতে পারেন তার সেই ক্ষেত্রে আরও 5 মাস এক্সট্রা তাকে জেল খাটতে হবে। এবং সেকশন 66 অফ বিএনএসে কোর্ট স্পেসিফিক্যালি বলেন যে লাইফ ইমপ্রিজনমেন্ট অ্যাজ টু হোল লাইফ। এই হোল লাইফ কথাটার তাৎপর্য হচ্ছে যে উনি যতদিন বেঁচে থাকবেন ততদিন ওনাকে এই সেন্টেন্সিং পার্ট খেটে যেতে হবে, এবং তার সাথে ভিকটিমের যে ফ্যামিলি তাকে একটা কম্পেনসেশনের ঘোষণা করেন, দ্যাট ইজ 10 লাখ প্লাস 7 লাখ, ট্যান্টামাউন্টিং টু 17 lakhs। রাজদীপ, আপনি আইনজীবী, যারা সিবিআই এর পক্ষে সওয়াল করেছেন তারাও আইনজীবী। আপনি সিবিআই এর আইনজীবীর জায়গায় থাকলে কিভাবে কনভিন্স করার চেষ্টা করতেন যদি সংক্ষেপে বলেন? দেখুন, সিবিআইয়ের আইনজীবীর জায়গায় থাকলে হয়তো মানে আমরা ডিফ্যাক্টর হয়ে যখন অ্যাপিয়ার করি, আমরা কোর্টের কাছে রিটেন নোটস অফ আর্গুমেন্ট এবং আমাদের রোলার আর্গুমেন্টে আমরা আমাদের কিছু অবজারভেশন কোর্টের কাছে আনি, যেটা আমাদের মনে হয়েছে যে আরও হয়তো এই জায়গাগুলোয় যদি ইনভেস্টিগেশন আরেকটু বেটার করে হতো। তো সেই পার্টগুলো কোর্ট অ্যাপ্রিসিয়েট করেন, এবং গতদিন যখন সাজা ঘোষণা পর্ব চলে, যেদিনকে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয় লার্নেড কোর্টে, তো তখন লার্নেড কোর্ট দুটো পার্ট বলেন। একটা হচ্ছে লার্নেড কোর্ট ইনভেস্টিগেটিং এজেন্সির
যে ইনভেস্টিগেশন সেটা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন কিছুটা, এবং লার্নেড কোর্ট এটাও বলেন যে দেয়ার ইজ আ মিয়ার সাসপিশন অ্যাজ টু উইচ যে এমএসভিপি, প্রিন্সিপাল এবং এইচওডি অফ চেস ডিপার্টমেন্ট এদের একটা রোল নিয়ে সাসপিশন রাইজ করেন। এবার বাকিটা আমরা এখনো জাজমেন্টের কপি হাতে পাইনি, জাজমেন্টের কপি হাতে পেলে আমরা তবে এই পর্যন্ত আপনার মতামত শুনলাম। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক ধন্যবাদ আপনাকে।